পূজা তার মা অঞ্জলি দেবী এবং বাবা অজয় বাবুর সঙ্গে বসবাস করে। অজয় বাবু দিনমজুরের কাজ করে সংসার চালায় আর মেয়েকে পড়াশোনা শেখাতে থাকে। পূজা বড় হয়ে কিছু একটা হতে পারে আর সে নিজের পায়ে দাঁড়াতে পারে, এই কারণেই পূজা পড়াশোনা করত। দিনমজুরের কাজ করে অজয় বাবু তেমন একটা টাকা রোজগার করতে পারতো না। যা রোজগার হতো তাই দিয়েই দুবেলা দুমুঠো খেয়ে নিত। কখনো কখনো আবার তাদের না খেয়েও শুয়ে পড়তে হতো। এইরকম ভাবেই তাদের দিন কাটছিল। এমনই একদিন, কিরে মা, তুই কটা পর্যন্ত পড়বি? এবার শুয়ে পড়। এত রাত জেগে পড়াশোনা করার কোনো দরকার নেই। আর তাছাড়া এত রাত জেগে পড়াশোনা করলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে। এবার তো শরীরের একটু ঘুম প্রয়োজন। মা আমি একদম ঠিক আছি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমি যদি পড়াটা না শেষ করে উঠি তাহলে আমি এই পড়াটা পুরোপুরিভাবে ভুলে যাব। তাহলে কালকে আবার আমাকে প্রথম থেকে পড়তে হবে। যা করার আজকেই পড়ে রাখি, যত দেরি হবে হোক, এতে আমার কোনো যায় আসে না। কিন্তু মা, এরকম রাত জেগে পড়তে দেখলে তোর বাবাও তোকে অনেক রাগ করতে পারে। তোর বাবা তোকে বলেই দিয়েছে এত রাত জেগে পড়াশোনা করবি না। আমরা তো কিছু ভালো মন্দ তোকে খাওয়াতেও পারি না। তার উপর যদি তোর শরীর খারাপ হয় তাহলে আমরা কি তোকে ভালো ডাক্তার দেখাতে পারবো? মা বলছি তো আমার কিছু হবে না, আমি একদম ঠিক আছি। রাত জেগে পড়াশোনা করলে আবার কিছু হয় নাকি? রাতে পড়াশোনা করতে আমার অনেক ভালো লাগে, কোনো সারা শব্দ ছাড়াই। আর এই কারণে আমি রাতে পড়াশোনা করি। আমি বুঝতে পারলাম, কিন্তু এবার শুয়ে পড়। তুই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজ করিস, একটুও কোথায় রেস্ট নিস না। তার উপর যদি এরকম রাত্রে না ঘুমাস তাহলে তো শরীর অসুস্থ হবেই। বল মা, সংসারের কাজে আমি তোমাকে সাহায্য করে দিই, আর তুমিও তো কাজ করো, তোমারও তো শরীর অসুস্থ হতে পারে। যাও তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার পড়াটা হয়ে গেলেই আমি শুয়ে পড়বো। আচ্ছা, তুই তাহলে আমার কথা শুনবি না, তাই তো? ঠিক আছে, তুই পড়, আমি তাহলে শুয়ে পড়লাম। পড়া শেষ হয়ে গেলে শুয়ে পড়িস, কেমন? ঠিক আছে মা, তুমি শুয়ে পড়ো, আমি এক্ষুনি শুয়ে পড়বো। এই বলে পূজা অঞ্জলি দেবীকে বুঝিয়ে ঘুমিয়ে যেতে বলে। কিছুক্ষণ পর পূজা নিজের পড়াশোনা শেষ করে সেও ঘুমিয়ে পড়ে। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন পূজার বাবা অজয় বাবু বাড়িতে এসে বলে, শুনছো গো পূজার মা, দেখো আমাদের বোঝার মেয়ের জন্য আমি একটা কত ভালো পাত্র সন্ধান করেছি। ছেলেটা অনেকই ভালো, ছেলেটা হলো ফৌজি। কিন্তু বাবা, আমি এত তাড়াতাড়ি তোমাদেরকে ছেড়ে যেতে চাই না। আমি তো আমার নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি তোমাদের দেখাশোনা করতে চাই। এখন তো আমার পড়াশোনাটা শেষই হয়নি, তাহলে এখন কিভাবে আমি বিয়ে করে নেব? দেখ মা, ওসব কথা ভাবতে গেলে হবে না। আমাদের যা হয় আমরা দেখে নেব, কিন্তু তোকে তো এরকম ভাবে আর ফেলে রাখতে পারবো না, তাই না? হ্যাঁ রে পূজা, তোর বাবা ঠিকই বলেছে। এবার তুই বিয়েটা সেরে ফেল, না হলে আর কতদিন এরকম ভাবে পড়াশোনা নিয়ে পড়ে থাকবি? যদি কিছু চাকরি না পাস তাহলে তো সবকিছুই বেকার হয়ে যাবে। তাই আমি বলি কি, তুই বিয়েতে রাজি হয়ে যা। আর তাছাড়া বলছে তো তোর বাবা ছেলেটা ফৌজি, নিশ্চয়ই ছেলেটা খুব ভালো। দেখ আমাদের দেশের জন্য লড়াই করে যাচ্ছে। এইভাবেই অঞ্জলি দেবী মেয়েকে বোঝাতে থাকে। মায়ের কথাতে আর বাবার কথাতে পূজা রাজি হয়ে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন হঠাৎ করে ফৌজি চন্দন ও তার মা বিলকিস দেবী পূজাকে দেখতে তাদের বাড়িতে আসে। পূজাকে দেখে বিলকিস দেবী ও চন্দনের পছন্দ হয়ে যায়। সেদিনকেই দুই পক্ষ কথাবার্তা বলে বিয়ের তারিখ ঠিক করে ফেলে। কথাবার্তা মিটিয়ে তারা বাড়িতে ফিরে যায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে তাদের বিয়ের দিনও চলে আসে। বিয়ে করে চন্দন পূজাকে বাড়িতে নিয়ে চলে যায়। এসো বৌমা, ভিতরে এসো। আমি সকলের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হলো তোমার শ্বশুর মশাই, আর এটা হলো তোমার একমাত্র ননদ প্রিয়াঙ্কা। বৌদি তুমি ভিতরে এসো, তোমার সঙ্গে অনেক গল্প করার আছে। এখন থেকে আমরা দুইজনে মিলে অনেক গল্প করব। চলো, আমি তোমার রুমটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা বৌদিকে তার রুমটা দেখিয়ে দেয়। প্রিয়াঙ্কা রুম থেকে চলে আসে। পূজা একাই রুমের ভিতরে বসেছিল। কিছুক্ষণ পর চন্দন পূজার কাছে যায়। চন্দন পূজাকে গিয়ে বলে, পূজা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি এরকম একটা বউ পাবো আমি তো ভাবতেই পারছি না। তুমি অনেকই ভালো। আসলে কি বলতো, ফৌজি বউ অনেকই কঠিন, কারণ তাদের বউকে একাই থাকতে হয়। কখন কি ডাক আসবে আমি জানি না, ডাকলেই তো আমাকে বেরিয়ে যেতে হয়, তাই আর কি। হ্যাঁ আমি জানি এইসব। আসলে মা বাবার কারণে আমি তোমাকে বিয়ে করেছি, আর আমার তোমাকে অনেক পছন্দ। তুমি এমন একটা কাজ করো যেটাতে সকলেরই ভালো হবে। আমাদের দেশে রক্ষার কাজ করছো, এটা তো অনেক ভালো কথা, এটা তো গর্বের কথা। এই কারণে আমারও তোমাকে অনেক পছন্দ হয়েছে। এই বলে পূজা আর চন্দন কথাবার্তা বলতে থাকে। দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়।
পরের দিন সকালে পূজা তাড়াতাড়ি উঠে বাড়ির সমস্ত কাজ সেরে ফেলে এবং সকলের জন্য নাস্তাও বানিয়ে ফেলে। এইরকম ভাবে দেখতে দেখতে বিয়ের কয়েক মাস কেটে যায়। এমনই একদিন হঠাৎ করে চন্দনকে চিঠি পাঠানো হয় কাজে যাওয়ার জন্য। তখন চন্দন পরিবারকে ছেড়ে বেরিয়ে পড়ে। চন্দন চলে যাবার পর অনেকেই কান্নাকাটি করছিল। বৌমা, তুমি কেঁদো না। আসলে আমার ছেলের তো এটাই কাজ, আর তুমি তো সেটা খুব ভালো করেই জানো। আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল, এটাতে কি আমার কষ্ট হয় না? কিন্তু কি করব বলো, যেটা ওর কাজ সেটা তোকে পালন করতেই হবে। আর তাছাড়া ও তো আমাদের রক্ষা করার জন্যই যাচ্ছে। এইভাবেই বিলকিস দেবী তার বৌমাকে সাহস জোগাতে থাকে। এইরকম ভাবেই আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে চন্দন পরিবারের কাছে ফিরে আসে। চন্দনকে দেখে সকলেই অবাক হয়ে যায়। কি রে, তুই হঠাৎ করে চলে আসলি যে? আমরা তো জানতামই না তুই চলে আসবি আজকে। বৌমা দেখলে অনেক খুশি হবে। যা আগে বৌমার সঙ্গে দেখা কর। মায়ের কথা মতো চন্দন নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। পূজা চন্দনকে দেখে চমকে ওঠে। এইরকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন পূজা সকলকে খুশির খবর জানায়। মা, বাবা, চন্দন, প্রিয়াঙ্কা, তোমাদের সকলকে একটা খুশির খবর জানানোর আছে। আমি মা হতে চলেছি। মা, আপনি ঠাম্মি হতে চলেছেন। পূজার এই কথা শুনে সকলেই অনেক খুশি হয়। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন আবারও হঠাৎ করে চন্দনকে কাজে চলে যেতে হয়। দেখতে দেখতে প্রায় 8 মাস কেটে যায়। পূজা একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। এইরকম ভাবেই দিন কেটে যাবার পর একদিন বিলকিস দেবী বলে, বৌমা, প্রিয়াঙ্কা, তোমাদের কাছে কি চন্দনের কোনো চিঠি এসেছে? এতদিন হয়ে গেল, খোকা একটাও চিঠি পাঠালো না। আমার তো মনটা খুবই যেন উথাল পাতাল করছে। কি হচ্ছে কে জানে, ছেলেটার কোনো খবরই পেলাম না। একবার ফোনও করে না, আর চিঠিও পাঠায় না। মা, দাদা অনেকদিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবরই আসলো না। এরকম তো কখনই হয় না। যখন যাই তখন তো কয়েকদিন ছাড়া ছাড়া চিঠি পাঠায়, আর ভালো আছে এটাও জানায়। কিন্তু এত মাস কেটে গেল, 1 বছর হতে চললো, দাদা এখনো পর্যন্ত একটাও চিঠি পাঠালো না। মা, এটা তো আমারও ভয় করছে। কিছুদিন আগে যখন গিয়েছিল তখন তো কত তাড়াতাড়ি ফিরে এসেছিল, আর এখন এত দেরি করছে কেন? এইরকম ভাবে কথাবার্তা বলতে বলতে তাদের মন অনেক খারাপ হয়ে যায়। আসলে সত্যি চন্দন 1 বছর হয়ে গেল, তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। এমনই একদিন হঠাৎ করে তাদের বাড়িতে 2 ফৌজি আসে। তারা এসে জানায়, এই নিন, আপনাদের জন্য এই চিঠিটা আছে। আসলে আমরা খুবই দুঃখিত এই খবরটা জানানোর জন্য। চিঠি পড়ে বিলকিস দেবী, পূজা, প্রিয়াঙ্কা, পূজার শ্বশুর মশাই কান্নায় ভেঙে পড়ে। তাদের পরিবার একদম যেন ছন্ন হয়ে যায়। তখন এক ফৌজি কমলেশ বলে, আমাদের পোস্ট থেকে বলে দিয়েছে যে চন্দনের জায়গা চন্দনের স্ত্রী ও বৌদিও কাজ করতে পারবে। যদি আপনারা রাজি থাকেন তাহলে বলুন। কমলেশের কথাতেই পূজা রাজি হয়ে যায়। তাদের সঙ্গে বেরিয়ে পড়ে নিজের স্বামীর অপরাধীগুলোকে মারার জন্য। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। এদিকে পূজা ট্রেনিং নিতে থাকে। ট্রেনিং এর কাজ করতে করতে এদিকে তাদের পরিবার পুরো ভেসে যায়। বাড়ি তার একটাও কানাকড়িও ছিল না। পূজার ছোট্ট সন্তানকে তারা কি খাওয়াবে? প্রিয়াঙ্কা কিছুই ভেবে পাচ্ছিল না। মা, এবার কিভাবে আমরা আমাদের এই ছোট্ট সন্তানকে খাওয়াবো? বাড়িতে একটাও কিছু নেই, বাবাও না খেয়ে রয়েছে। আমাদের কথা না হয় বাদ দাও, এই ছোট্ট সন্তানকে কি খাওয়াবো? প্রিয়াঙ্কা যখন এইসব কথা তার মাকে বলছিল তখনই একটা চিঠি আসে। সেই চিঠিটাতে লেখা ছিল পূজার ট্রেনিং এর কারণে টাকার প্রয়োজন। এই চিঠি পড়ে প্রিয়াঙ্কা তার মাকে বলে, তুমি বৌদিকে ফিরে আসতে বলো, আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। এই কথাটা বৌদিকে জানিয়ে দাও। না রে মা, তোর বৌদিকে আমি কখনই ওখান থেকে ফিরে নিয়ে আসতে পারবো না। দরকার পড়ে আমি আমার বাড়ি ঘরদোর সবকিছু বিক্রি করে দেব, আমরা রাস্তায় থাকবো। এই বলে বিলকিস দেবী পরের দিনই নিজের বাড়িটা বিক্রি করে দেয় এবং টাকা নিয়ে বৌমার কাছে পাঠিয়ে দেয়। এদিকে ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে প্রিয়াঙ্কা এবং তার মা আর তার বাবা রাস্তায় ফুটপাত দিয়ে হাঁটা শুরু করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রিয়াঙ্কা রাস্তায় ভিক্ষা করতে থাকে। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে পূজা সেই পথ দিয়ে বাড়িতে ফিরছিল। তখন সেই পথে তার পরিবারকে দেখতে পায়। মা, বাবা, প্রিয়াঙ্কা, তোমরা সকলে এখানে এই অবস্থাতে আমার কারণে? তোমাদের এইরকম অবস্থা হয়েছে? না, আর নয়, আমি তোমাদেরকে ভালো জায়গায় রেখে দেব। তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, কিন্তু আর নয়।
এই বলে পূজা এক সফল ফৌজি হয়ে বাড়িতে ফিরে আসে এবং সেদিনের পর থেকে সে একটা বাড়ি কিনে নেয়। বাড়িতে শাশুড়ি, শ্বশুর এবং ননদ আর তার একমাত্র সন্তানকে নিয়ে দিন কাটাতে থাকে। আমার এত সুন্দর কাপ সেটটা আপনি ভেঙে দিলেন। এই এক একটা কাপ কত দামি জানেন? কি জানি কেন আমার কথা সৌভিক বুঝতে পারে না। কিসের জন্য যে এই ভিখারিটাকে গ্রাম থেকে তুলে নিয়ে আসলো কি জানি। বৌমা, তুমি এইরকম করে কেন বলছো? একটাই তো মাত্র কাপ ভেঙেছে, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমার হাত থেকে পড়ে গেছে। মা, আপনি কি জানেন এই কাপের সেটটা আমি আগের মাসেই কিনে নিয়ে এসেছিলাম। এই এক একটা কাপের দাম 500 টাকা। আপনি আমার 500 টাকা নষ্ট করে দিলেন। সোনালির চিৎকারের আওয়াজ শুনে সৌভিক সেখানে চলে এসে বলে, কি ব্যাপার সোনালি, তুমি মাকে এরকম ভাবে উল্টোপাল্টা কথা বলছো কেন? মায়ের ওপরে এরকম ভাবে চিৎকার করছে কেন? চিৎকার করব না তো কি করব? দেখো, আমি আগের মাসেই এই নতুন কাপের সেটটা কিনে এনেছিলাম। এত দামি কাপের সেটটা, তার মধ্যে থেকে একটা কাপ ভেঙে দিল। তুমি তোমার মাকে গ্রাম থেকে নিয়ে আসোনি, তুমি তোমার সঙ্গে একটা মূর্খকে নিয়ে এসেছো। সোনালি, এ তুমি কিরকম ভাবে কথা বলছো? মায়ের সঙ্গে মায়ের মতন কথা বলো। একটা কাপ ভেঙে গেছে তো কি এমন হয়েছে? পরে আবার না হলে নতুন কিনে নেবে। তুমি তো জানো মা চোখে ভালোভাবে দেখতে পায় না। তোমার মা চোখে দেখতে পায় না তো আমি কি করতে পারি? আমার নতুন কাপটাই ভেঙে দিল। সরে যাও সামনে থেকে, আমি রুমে যাব। এই বলে সোনালি রাগ দেখিয়ে নিজের রুমে চলে যায়। সোনালি চলে যাবার পর সৌভিক তার মাকে বলে, মা, দয়া করে তুমি সোনালির কথায় কিছু মনে করো না। সোনালি রাগেতে অনেক কিছু বলে ফেলে। এখন যদি আমি ওকে কিছু বলি তাহলে ওর রাগেতে ওর মায়ের বাড়ি চলে যাবে। আমি চাই না যে এই সামান্য কথাটা অনেক বড় হোক। কমলা দেবী সৌভিককে নিয়ে পলাশপুর গ্রামে থাকতো। সৌভিকের বাবা ছিল না। সৌভিক যখন স্কুলে পড়তো তখনই সৌভিকের বাবা মনোহর বাবু মারা যায়। মনোহর বাবুর মৃত্যুর পর কমলা দেবী দিনমজুরের কাজ করে সৌভিককে বড় করে তোলে। তারই সাথে সৌভিককে পড়াশোনা শেখায়। পড়াশোনা শেষ করার পর সৌভিক একটা ভালো বড় কোম্পানিতে চাকরি পায়। তাই সে তার মাকে নিয়ে শহরে চলে আসে। শহরে এসে সে সোনালীকে বিয়ে করে। সোনালী একটা ধনী পরিবারের মেয়ে ছিল, তাই জন্য সোনালী খুব পয়সার গরম দেখাতো। প্রথম থেকেই সোনালী সৌভিকের মা কমলা দেবীকে একদমই পছন্দ করতো না। যেদিন থেকেই সোনালী বিয়ে করে সৌভিকের বাড়িতে এসেছে সেদিন থেকেই সোনালী তার শাশুড়ি মায়ের উপর অত্যাচার করত। সোনালী চাইতো যে তার শাশুড়ি মা যেন গ্রামে চলে যায়। এমনই একদিন সোনালীর দুই বান্ধবী সুইটি ও রোশনি সোনালীর বাড়িতে আসে। সুইটি, রোশনি, তোরা এসে গেছিস? আয় আয়, ভিতরে আয়, সোফাতে বস। হ্যাঁ রে, বসছি। সোনালী, একটা কথা বলতো, তুই তোর বাড়ির কাজের লোক এত বুড়ি দেখে কেন রেখেছিস? এই বুড়িটা তোর বাড়ির সব কাজ করতে পারে তো? বাবা, আমি তো কোনোদিন এরকম বুড়িকে বাড়ির কাজের লোক করব না। আরে আসতে বল, শুনতে পেয়ে যাবে। এটা আমার বাড়ির কাজের লোক নয়, এটা আমার শাশুড়ি মা। গ্রাম থেকে এসেছে, সারাদিন তো শুধু বসে বসেই খাই, তাই আমি ওনাকে কাজে লাগিয়ে দিয়েছি। আমার কাজের লোকটা ছুটি নিয়েছে। মা, আমার দুই বান্ধবীর জন্য গরম চা আর পকোড়া বানিয়ে নিয়ে আসুন তো। সোনালীর কথা মতো তার শাশুড়ি মা চা আর পকোড়া বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর চা আর পকোড়া নিয়ে সেখানে আসে। এ কি, শুধু চা আর পকোড়া নিয়ে আসতে বলেছে বলে শুধু চা আর পকোড়াই নিয়ে এসেছো? আপনার মাথায় কি গোবর ভরা আছে? জানিস সুইটি, রোশনি, আমার মনে হয় এই বুড়িটা বিস্কুটগুলো নিজের জন্য লুকিয়ে রেখেছে। সোনালী তার বন্ধুদের সামনে অপমান হচ্ছিল দেখে সে নিজে কথা ঘুরিয়ে দেয়। সত্যি, সৌভিক কেন যে আপনাকে গ্রাম থেকে নিয়ে এসেছে কি জানি। আমরা কি খাচ্ছি না খাচ্ছি, কোনটা বেশি খাচ্ছি কোনটা কম খাচ্ছি, আপনি তো সবকিছুর খোঁজ রেখে দিয়েছেন দেখছি। চার পকোড়াগুলো এখান থেকে নিয়ে যান, আমি খাবার অনলাইনে অর্ডার করে দিচ্ছি। সোনালী, তুই এইসব চা বানাবি? আমি তো জানতামই না। দেখ, কতদিন পর বন্ধুরা সকল মিলে এক হলাম। চল না, আজ কিছু স্পেশাল খাওয়া যাক। ও হ্যাঁ, ঠিক বলেছিস তুই। মা, আপনি এই চাটাকে নিয়ে গিয়ে ফেলে দিন, আমার বান্ধবীরা বিয়ার খাবে। বৌমা, তুমি নেশা করবে? দেখো, ভদ্র পরিবারের বউয়েরা এসব করে না। আপনি আপনার এই মূর্খ কথাবার্তাগুলো বন্ধ করুন, এবার যান এখান থেকে। এইরকম ভাবে অপমান করে সোনালী তার শাশুড়ি মাকে
রুম থেকে বার করে দেয়। তারপর সোনালি বিয়ার অর্ডার করে। কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি বয় বিয়ার দিয়ে চলে যায়। সোনালি, সুইটি ও রোশনি খুব মজা করে বিয়ার খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ করার পর সুইটি ও রোশনি বাড়ি চলে যায়। রাত্রেবেলা সৌভিক অফিস থেকে বাড়ি ফেরার পর তার মা তাকে সবকিছু ঘটনা খুলে বলে। তখন সৌভিক সোনালির কাছে গিয়ে বলে, সোনালি, তুমি নিজের কি অবস্থা করে রেখেছো? তুমি এত নেশা করছো কেন? তুমি কি জানো তোমার শরীরের পক্ষে নেশা করাটা কত ক্ষতিকারক? সৌভিক, তুমিও না পুরাতন যুগের কথাবার্তা বলছো। দেখো, আমাদের কাছে যথেষ্ট পয়সা রয়েছে, আর তাছাড়া আমাদের জন্য এসব খুবই কমন ব্যাপার। সৌভিক, আমার খুব ঘুম পাচ্ছে, আমি চললাম। তুমি আর তোমার মা খাবার খেয়ে নিও। গুড নাইট। এই বলে সোনালি তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সৌভিক খাবার টেবিলে এসে বসে। সৌভিকের মা তাকে খাবার দেয়। কমলা দেবী তখন তার ছেলে সৌভিককে কিছুই বলে না, কারণ সে জানতো তার ছেলে খুবই চিন্তার মধ্যে রয়েছে। পরের দিন সকালবেলা সৌভিক যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে সোনালি তার বান্ধবীর সঙ্গে কথা বলছে। তোরা জয়েন করেছিস তাহলে? ঠিক আছে, আমিও আজ থেকে জয়েন করে নেব, 5টা থেকে 6টা। ঠিক আছে, তোরা দুইজনে জিমের সামনে অপেক্ষা করবি আমার জন্য। এই বলে সোনালি ফোন রেখে দেয়। সোনালির ফোন রেখে দেওয়ার পর সৌভিক তাকে বলে, সোনালি, তুমি জিম জয়েন করেছো? হ্যাঁ সৌভিক, দেখো না আমি কত মোটা হয়ে যাচ্ছি। সুইটি আর রোশনিও জিম জয়েন করেছে, তাই আমিও ভাবলাম আমিও জিম জয়েন করি। ঠিক আছে, কিন্তু নিজের খেয়াল রাখো, খুব সাবধানে স্টেপগুলো প্র্যাকটিস করবে, কারণ তোমার অভ্যেস নেই। আর নিজের খাবার দেওয়ারগুলোর দিকেও খেয়াল রাখো, কারণ জিম জয়েন করলে অনেক কিছু খেতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখবো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। ঠিক 6টার সময় সোনালি জিমে যাবার জন্য রেডি হয়ে যায়। সোনালির একটা অভ্যাস খুবই খারাপ ছিল, সে সকলের দেখা দেখি করত। সুইটি আর রোশনি যা করত সোনালিও সেটাই করত। তারা 3 জনে জিমে যায়। সোনালি প্রথমবার জিম জয়েন করার কারণে তাকে হালকা এক্সারসাইজ করতে বলে। আপনি এই হালকা এক্সারসাইজগুলো করবেন, কারণ এখন আপনার অভ্যেস নেই। যখন আপনার পুরোপুরি অভ্যেস হয়ে যাবে তখন আপনি এই ভারী এক্সারসাইজগুলো করতে পারবেন। এই বলে জিম টেলার সেখান থেকে চলে যায়, কিন্তু সোনালি তার কোনো কথাই কান দেয় না। সোনালি যখন দেখে সুইটি ও রোশনি তারা দুইজনে ভারী ভারী জিনিস নিয়ে এক্সারসাইজ করছে, সেই দেখে সোনালিও ভারী এক্সারসাইজ করতে থাকে। সোনালি, তোকে তো এক্ষুনি জিম টেলার বারণ করে গেল, তুই তাও এইরকম ভারী ভারী এক্সারসাইজ করছিস? এইরকম ভারী ভারী এক্সারসাইজ গুলো করিস নি এখন, কারণ তোর অভ্যাস নেই, তোকে আঘাত লেগে যেতে পারে। হ্যাঁ সোনালি, রোশনি ঠিকই বলেছে, এরকম ভারী ভারী এক্সারসাইজ করিস নি, যদি তোর কোমরে চোট লেগে যায় তখন খুব বিপদে পড়ে যাবি। দেখ, ছাড় তো এইসব কথা, আমি এই ভারী ভারী এক্সারসাইজ গুলো খুবই সহজেই তুলে নিতে পারি। দেখ, আমি কত ভারী জিনিসগুলো চাগিয়ে রয়েছি। সোনালির কথা শেষ হতে না হতেই হঠাৎ করে তার পাটা স্লিপ করে, তখন সে সঙ্গে সঙ্গে পড়ে যায়। আহ বাবা গো, উফ, আমার কোমরে কি জোরে লেগেছে। সোনালি পড়ে যাবার কারণে তার কোমরে চোট আসে। তখনই সঙ্গে সঙ্গে সুইটি সৌভিককে ফোন করে। সৌভিক জিমে এসে তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবু চেক আপ করার পর বলে, দেখুন, কোমরে খুব জোরে আঘাত লেগেছে, পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে, বেশি হাঁটাচলা একদমই করবেন না। আমি ওষুধ লিখে দিচ্ছি, ঠিক টাইমে টাইমে খেতে থাকবেন, তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ডাক্তার দেখানো হয়ে যাবার কিছুক্ষণ পর সৌভিক সোনালিকে নিয়ে বাড়ি ফিরে আসে। সোনালি বাড়ি ফিরে আসার পর থেকেই তার শাশুড়ি মা কমলা দেবী তার অনেক খেয়াল রাখতে শুরু করে। সব সময় তার আশেপাশে থাকতো, সারা রাত জেগে বৌমার দেখাশোনা করত। সেই দেখে সোনালি কাঁদতে কাঁদতে বলে, মা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার উপরে কত অত্যাচার করেছি। আমি আপনার সঙ্গে কোনোদিনও ঠিকভাবে কথাও বলিনি, আমি আপনাকে অনেক অপমান করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আজ আপনি আমার কত খেয়াল রাখছেন। এই রকম ভাবেই সোনালি তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে সোনালি তার শাশুড়ি মাকে নিয়ে সুখে শান্তিতে হাসি খুশিতে বসবাস করতে লাগলো।